আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। অনেকেই এই প্রশ্নটা করতেছেন, ভাই এত প্রস্তুতি নিয়েও কেন আমেরিকা এখনো ইরানে আক্রমণ চালাচ্ছে না, হামলা করতেছে না? ভূমধ্য সাগরে আমেরিকার সবচাইতে বড় নৌবহর এখন উপস্থিত। ওই ইরানকে কেন্দ্র করে 17-18টা তার ঘাঁটি, সেখানে অসংখ্য ধরনের যুদ্ধ বিমান আছে, প্লাস সৈন্য মজুত আছে, যুদ্ধাস্ত্র মজুত আছে, মিসাইল আছে। এরপরেও জর্ডানের ঘাঁটিতে আমেরিকা থেকে অত্যাধুনিক বোমারু বিমানগুলো নিয়ে আসা হয়েছে, আরব আমিরাতে নিয়ে আসা হয়েছে। প্রায় 50,000-এর মতো সৈন্য, মানে 30,000-এর বেশি সৈন্য এক্সট্রা নিয়ে আসা হয়েছে। বিভিন্ন ঘাঁটিতে আগে যে পরিমাণ সৈন্য ছিল সেগুলো তো ছিল। এরপরেও কেন ইরানে এখনো হামলা করা হচ্ছে না? আদৌ কি হামলা হবে? দর্শক মন্ডলী, এই প্রশ্নের উত্তর শুধুমাত্র হ্যাঁ বা না দিয়ে বলা যাবে না, বা জয় পরাজয় দিয়ে বলা যাবে না যে আমেরিকা কি ইরানে আক্রমণ করতে ভয় পাচ্ছে। এটা ভয়ের বিষয় নয় দর্শক মন্ডলী। অস্বীকার করার উপায় নেই, আমেরিকা এখন বিশ্বের 1 নাম্বার পরাশক্তি। তার টেকনোলজি, তার অস্ত্র শস্ত্র সবকিছুই আনকম্পেয়ারেবল, কারোর সাথে কম্পেয়ার করা যায় না। এটা যদি না বলি তাহলে মিথ্যা বলা হবে। তারপরেও যুদ্ধে শুধু যুদ্ধে জয় পরাজয়ের হিসাবের মাধ্যমেই যুদ্ধ করা হয় না। যুদ্ধের হিসাবটা আরো অন্য অন্য জায়গায়, রাজনীতির মধ্যে, বিশ্ব রাজনীতির মধ্যে, অর্থনীতির মধ্যে। অর্থনৈতিকভাবে যুদ্ধটা কি আসলেই লাভজনক, সেই হিসাবটা আগে আসে। প্লাস ভবিষ্যৎ পৃথিবী, এই যুদ্ধের কারণে যে পৃথিবীর একটা পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটা কোন দিকে যাবে, এই হিসাব নিকাশগুলো থাকে ভাই। সেই হিসাব নিকাশগুলো করে তারপরে সবকিছু মেনটেন করা হয়। আপনার ভেনিজুয়েলাতে যদি বলেন, ভেনিজুয়েলাতেও কিন্তু আমেরিকা যুদ্ধে জড়ায় নাই। এইরকম প্রস্তুতি নিয়ে থেকেও ভেনিজুয়েলাতে তার নিখুঁত কাজটা সে করে ফেলেছে, কিন্তু আলটিমেটলি এর আগে আমেরিকা যে কাজগুলো করত, আফগানিস্তান বলেন, ইরাকে বলেন, সিরিয়াতে বলেন, লিবিয়াতে বলেন, সেই কাজগুলো কিন্তু আপনার ভেনিজুয়েলাতে করা হয়নি। ইরানের ক্ষেত্রে কি সেই কাজগুলো করা হবে? দর্শক মন্ডলী, আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি বেশ 2-1 দিন আগে, প্রচুর দর্শক দেখেছে। সেটা হচ্ছে যে আদৌ কি সত্যিই কি আমেরিকা ইরানে আক্রমণ চালাবে? আমি অবশ্য এটার উত্তর দিয়েছি একটা প্রেক্ষাপট থেকে, ইরান ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপট টেনে নিয়ে এসে ইরানের বিষয়টা মাথায় রেখে আমি উত্তর দিয়েছি। আজকে ভিডিওটা অনেকটা ওই টাইপেরই, কিন্তু আজকের ভিডিওটা আমেরিকার প্রেক্ষাপটে, বৈশ্বিক প্রেক্ষাপটে দর্শক মন্ডলী কথাগুলো চলে আসবে। কেন আমেরিকা এখনো এত প্রস্তুতি সহকারেও কেন আমেরিকা এখনো ইরানে আক্রমণ করছে না, হামলা চালাচ্ছে না? দর্শক মন্ডলী, আসুন আমরা একটু অতীত বিশ্লেষণ করি, কারণ অতীত অভিজ্ঞতার আলোকেই বর্তমানের সিদ্ধান্ত নেওয়া হয়। অতীতে আফগানিস্তানে আমেরিকা একটা দীর্ঘমেয়াদী অপারেশন চালিয়েছিল, তাতে আমেরিকার কি লাভ হয়েছে? $3 ট্রিলিয়ন খরচ হয়েছে, হাজার হাজার শত শত সৈন্য নিহত হয়েছে, আহত হয়েছে। ট্রমার মধ্যে দিয়ে যে কি পরিমাণ সৈন্য গেছে, আছে এখনো, স্টিল নাও ইউ কান্ট ইমাজিন। আপনার ইরাকে যে আক্রমণ চালালো, 10 লক্ষ ইরাকিকে হত্যা করা হলো, আরো কত লক্ষ আহত হয়েছে তার কোনো ঠিক নেই। কিন্তু আলটিমেটলি রেজাল্ট কি হয়েছে? খোদ আমেরিকা কি ইরাক যুদ্ধে লাভবান হয়েছে? ইরাক যুদ্ধে তার যে খরচটা হয়েছিল, সেই খরচ কি এখনো ইরাকের তেল দিয়ে সে কাভার করতে পারছে? তার অর্ধেক না, তার 1/4 কাভার হয়নি। মাঝখান থেকে কি হয়েছে? ইরাক যুদ্ধের কারণে, আফগানিস্তান যুদ্ধের কারণে আমেরিকার হাজার হাজার নয়, লক্ষ লক্ষ সৈন্য পুরা ট্রমার মধ্যে, মানসিক একটা বিকারগ্রস্ত অবস্থায় আমেরিকায় জীবন মানে দিনাতিপাত করতেছে। যারা মারা গেছে তারা তো ভাই বেঁচে গেছে, কিন্তু যারা চাক্ষুষ এই জিনিসগুলো দেখছে, তারা এগুলো জিনিস, মানুষ তো, সৈন্য হলেও তো মানুষ। তারপরে প্রতি আক্রমণের ভয়ে, প্রতিনিয়ত মৃত্যুর ভয়ে তটস্থ থাকা, এটা মানুষকে স্বাভাবিক রাখে না ভাই। হয় কোনো যুদ্ধই মানুষকে লাভবান করে না। কিছু দেশের কোম্পানিকে লাভবান করে, অস্ত্র ব্যবসায়ীদের লাভবান করে, আলটিমেটলি সেই দেশ লাভবান হয়নি। আমেরিকার অর্থনীতি এই যুদ্ধের কারণে একের পর এক ঋণে জর্জরিত হয়ে পড়েছে। এখন $37 ট্রিলিয়ন ঋণ, এর ম্যাক্সিমামই তাদের এই যুদ্ধ বিগ্রহের কারণে। কাজে হিসাব নিকাশ শুধু একটা জায়গায় না, রাজনৈতিক না, শুধু অর্থনৈতিক বিষয়ও আছে, এবং ভবিষ্যৎ পৃথিবী এখান থেকে কি পাবে। তার মধ্যে আর একটা বিষয় হচ্ছে দর্শক মন্ডলী, আপনি কোথায় যুদ্ধ করতে যাচ্ছেন? ভেনেজুয়েলার প্রেক্ষাপটটা দেখেন,
ভেনিজুয়েলায় যদি সরাসরি যুদ্ধে আমেরিকা জড়িয়ে যেত, তাও সেটার ইফেক্টটা সারা পৃথিবীর উপর খুব একটা পড়তো না। কিন্তু এই মধ্যপ্রাচ্যে যদি আমেরিকা এখন একটা যুদ্ধে জড়ায় যায়, বিশেষ করে ইরানের সাথে, এইটার ইফেক্টটা কোথায় গিয়ে থামবে? পুরা মধ্যপ্রাচ্য কিভাবে জ্বলে উঠবে? আমি একটু হালকা ভাবে বলি, ইরানে আক্রমণ মানেই আপনার ধরে নেন, এখন যদিও ক্ষয়িষ্ণু হিজবুল্লাহ বলেন, হুতি বলেন, হামাস বলেন, এরা আবার জ্বলে উঠবে। এরা আবার তার যেটুকু শক্তি আছে সেইটুকু শক্তি নিয়ে আবার ইসরায়েলের উপরে আপনার আক্রমণ চালাবে, আমেরিকান যুদ্ধ বিমানগুলোর উপর আক্রমণ চালাবে, প্লাস ইসরায়েল এখানে যুক্ত হয়ে যাবে। আমেরিকা আক্রমণ করবে, ইসরায়েলে ইরানের অ্যাটাক হবে, ইসরায়েল আমেরিকা ইরান এই তিনটা তো আছে। আর যে মুসলিম দেশের ঘাঁটি ব্যবহার করা হবে, মনে করেন জর্ডান, এখন পর্যন্ত যেটা আছে জর্ডান, আপনার মনে করেন যে তার ঘাঁটি ব্যবহার করতে দেবে, তাহলে এই জর্ডানে সরাসরি ইরান বলে দিয়েছে জর্ডানে আক্রমণ হবে, সর্বাত্মক যুদ্ধ জর্ডানের সাথে লেগে যাবে। এক কথায় আপনি যদি চিন্তা করেন, পুরা ভূমধ্য সাগর আগুনে জ্বলে উঠবে, পুরা মধ্যপ্রাচ্য আগুনে জ্বলে উঠবে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্য হচ্ছে গা পুরা বিশ্বের জ্বালানির ডিপু, পুরা বিশ্বের জ্বালানির 70% সাপ্লাই হয় এখান থেকে, ধরে নেন। এই 70% জ্বালানির প্রবাহ টোটাল ডিসকন্টিনিউ হয়ে যাবে। এই জ্বালানির প্রবাহটা টোটালি ডিসকন্টিনিউ হয়ে যাবে, মানে তারপর থেকেই আমাদের বাংলাদেশও বলেন আমরা আর ঠিকমতো জ্বালানি পাবো না। এই কেরোসিন, ডিজেল, পেট্রোল সবকিছু জ্বালানির উপর নির্ভরশীল, বিদ্যুৎ জ্বালানির উপর নির্ভরশীল আমাদের পরিবহন সেক্টর। এটা শুধু আমাদের না, প্রত্যেকটা দেশে জ্বালানির উপর নির্ভরশীল জিনিসপত্রের দাম। আপনার পরিবহন সেক্টরে জ্বালানির মানে পরিবহন সেক্টরে খরচ বৃদ্ধি পাবে, জিনিসপত্রের দাম আপনার বৃদ্ধি পাবে। ফসলাদি কৃষি পণ্য উৎপাদন করতে গেলেও জ্বালানির প্রয়োজন পড়ে, উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। এক কথায় মধ্যপ্রাচ্যের ওই একটা ইরানে আক্রমণ চালানো মানে সারা পৃথিবীতে এটা একটা বিশাল ইফেক্ট তৈরি করবে, বিশাল ইফেক্ট সমস্ত জায়গায়। ভেনিজুয়েলাতে কিন্তু সেটা হতো না, তারপরও ভেনিজুয়েলাতে আমেরিকা অ্যাটাক করে নাই, কারণ সেখানে আমেরিকার উপর ইফেক্ট পড়বে। ঠিক আছে, সারা বিশ্বে না পড়লেও আমেরিকার উপর ইফেক্ট পড়বে। কিন্তু কথা হচ্ছে মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের আগুন জ্বলা মানে সারা পৃথিবীতে এটার ইফেক্ট পড়া, সারা পৃথিবীর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। সেই সাথে ভবিষ্যতে কি পাবে, ভবিষ্যৎ পৃথিবী এখান থেকে কি পাবে? এই যে অতীতের এক্সপেরিয়েন্স, এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে আর একটা এইরকম একটা ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করা, এটা আপনি অনেকেই বলে ডোনাল্ড ট্রাম্প পাগল, তার পাগলামির কারণে হয়তো যুদ্ধ লেগে যাবে, যুদ্ধ আক্রমণ হবে ইত্যাদি। ডোনাল্ড ট্রাম্প পাগল হলেও জাতে মাতাল ভাই, উনি নিজেরটা খুব ভালো বোঝেন, আমেরিকারটা খুব ভালো বোঝেন। আর একটা বিষয় আছে, ডোনাল্ড ট্রাম্প এখানে হুকুম দেওয়ার মালিক তো উনার একটা ব্যক্তিগত বিষয়ও আছে এখানে। উনি এই ভেনিজুয়েলা এবং গ্রিনল্যান্ডের কারণে, ইউরোপের সাথে সমস্যার কারণে উনি ওনার দেশের মধ্যে অত্যন্ত চাপের মধ্যে আছে। আপনারা জানেন কিনা, এই শীতের মধ্যে সেখানে শৈত্যপ্রবাহ, সেখানে ঝড় চলতেছে, এর মধ্যেও সারা আমেরিকা আন্দোলনে উত্তাল। তারা ট্রাম্পের এই নীতি তারা মানতে পারতেছে না, এক কথায় ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তাল। এখন ইরান যুদ্ধে জড়িয়ে ট্রাম্প নিজের পায়ে আবার নিজে কুড়াল মারবে ডোনাল্ড ট্রাম্প? আপনাদের কি মনে হয়? হয়তো এইরকম অনেকেই বলতেছে ট্রাম্পকে হয়তো এরকম বুদ্ধি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে, যে ইরান যুদ্ধের মাধ্যমে যদি আমরা খামেনিকে তুলে আনতে পারি, খামেনিকে হত্যা করতে পারি, ইরান যুদ্ধে জয় করতে পারি, তখন আবার পরিস্থিতি ঘুরে যাবে, আমেরিকানরা তখন বাহবা দেবে, কারণ আমেরিকানদের মধ্যে একটা মুসলিম বিরোধী একটা ইরান বিরোধী সেন্টিমেন্ট আছে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে হয়তো সেই পরিস্থিতিটা ঘুরে যাবে। আদৌ কি সেটা আপনার হবে? ইরান আর আফগানিস্তান বলেন, ইরাক বলেন আর ভেনিজুয়েলা বলেন, কোনোটাই এক নয়, প্রত্যেকটা প্রেক্ষাপট আলাদা। ইরান যুদ্ধ, ইরানি জাতি যে ধরনের জাতি, অতীত থেকে শিক্ষা নিতে, ইরানের যদি আপনি অতীত থেকে শিক্ষা নেন, তাহলে ইরান কখনোই মাথা নত করে না। ইরান প্রয়োজনে খামেনি মারা গেল, ওই যে বললাম না, গতকালকের কন্টেন্টে বলেছি, গতকালকের যুদ্ধ কৌশল, ইরানের যুদ্ধ কৌশলের মধ্যে ইরান স্পষ্টভাবে বলে দিয়েছে, আমরা একটা নেতার বিকল্প আর একটা নেতা তৈরি করেছি, আর একটা নেতার বিকল্প আর একটা নেতা, এবং সেটা ডিক্লেয়ার করে দেওয়া আছে। যদি খামেনি মারা যায় তার দায়িত্ব কে নেবে, সে মারা গেলে তার দায়িত্ব কে নেবে, প্রেসিডেন্ট মারা গেলে তার দায়িত্ব কে নেবে, সে মারা গেলে তার দায়িত্ব। 3 স্তরে আপনার এরকম বিকল্প আপনার নেতৃত্ব তৈরি করে রাখা হয়েছে, ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। কথা হচ্ছে যে ইরান যুদ্ধ কখনোই শেষ হবে না, ইরান যুদ্ধ শেষ হওয়ার মতো না। তাহলে এইরকম পরিস্থিতিতে আমেরিকা আবার ইরানে হামলা চালিয়ে আমার মাথায় খেলে না,
অর্থাৎ আমি কোনোভাবেই ইকুয়েশন মিলাতে পারি না যে আমেরিকা ইরানে আগ্রাসন চালাবে অথবা হামলা চালাবে এই পরিস্থিতি। তবে আমেরিকা কি যুদ্ধের মধ্যে নেই? আমেরিকা অবশ্যই যুদ্ধের মধ্যে আছে। আপনি দেখেন ইরানের বর্তমান পরিস্থিতিটা কার জন্য? আজকে ইরানের অভ্যন্তরে 1 কেজি চাউলের দাম 14 লক্ষ ইরানি টাকা, 14 লক্ষ ইরানি টাকা। 1 ডজন ডিমের দাম 13 লক্ষ ইরানি টাকা, মানে দিনার। আপনি বলতে পারেন আমি বিশেষ মারফতে ভায়া হয়ে আমি ইরানের অভ্যন্তরে লোকজনের ইনকাম সোর্স সম্পর্কে খোঁজ খবর নেওয়া চেষ্টা করেছিলাম। দর্শক মন্ডলী, সেখানে একটা দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিজীবী কত বেতন পায় জানেন? 1,14,00,000 ইরানি টাকা, দিনার। 1,14,00,000 প্রতি মাসে। কিন্তু তার পরিবারের শুধু খাদ্য 3 বেলা না 2 বেলা মোটামুটি ভাবে খাদ্য জোগাড় করতে প্রায় 4 কোটি ইরানি দিনার প্রয়োজন পড়ে। তাহলে তার ওই বেতনে তো হয় না। বোঝেন তাহলে ইরানের বর্তমান ভিতরের অবস্থাটা কি? এই অবস্থাটা কে তৈরি করছে ভাই? এটা তো আমেরিকারই তৈরি করা, অবরোধ দিয়ে। আমেরিকার হাতের সবচেয়ে বড় অস্ত্র, ইরানের হাতের সবচেয়ে বড় অস্ত্র যেরকম হরমুজ প্রণালী, আমেরিকার হাতের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে গা কি ভাই? পারমাণবিক অস্ত্রের চাইতে বড় অস্ত্র হচ্ছে গা স্যাংশন। সে চাইলেই স্যাংশন দিতে পারে এবং সে স্যাংশন দিলে আর কেউ সেখানে প্রতিবাদ করতে আসে না। সেইটা দিয়ে তো ইরানকে অলরেডি কাবু করে ফেলা হয়েছে। ইরান ঘাড় তেরা এক রোখা জাতি বলে এবং তারা মাথা নত করতে চায় না এবং তারা অনেকটা ইসলামী ধারায় আপনার মনে করেন যে সবকিছু চিন্তা করে, তারা আপনার মাথা নত করবে না যত কষ্টের মধ্যেই হোক না কেন। এই কারণে তারা ঠিক আছে। ইরানের পরিস্থিতি আজকে বাংলাদেশে আপনাকে যদি 1 ডজন ডিম 13 লক্ষ টাকায় কিনতে হতো, আপনি সরকার রাখতেন? বলেন, আজকে বাংলাদেশে যদি 1 কেজি চাল 14 লক্ষ টাকায় কিনতে হতো, আপনি সরকার রাখতেন? যে সরকারই হোক না কেন। আওয়ামী লীগ সরকারকে তো তাড়িয়েছেন, ঠিক আছে, যে কারণে তাড়িয়েছেন। এখন যদি মনে করেন এই সরকারের আমলে বা সামনে যে কোনো সরকার আমলে যদি আপনাকে যদি বেগুন কিনতে হইতো 2-3 লাখ টাকা কেজি, আলু কিনতে হইতো 2-3 লাখ টাকা কেজি, চাউল কিনতে হইতো 14 লাখ টাকা কেজিতে, আপনি সরকার রাখতেন? তারপরও কিন্তু ওরা সরকার টিকে রেখেছে। সরকারের পক্ষে এখনো ওরা লক্ষ লক্ষ মিছিল বাইর করে। এই যে সরকার বিরোধী একটা আন্দোলন তৈরি হয়েছিল, আমেরিকা উস্কে দিয়েছিল, তারপরেও কিন্তু সরকারের পক্ষের লোকই বেশি, সরকারের বিপক্ষের লোকের সংখ্যায় কম। এটাই হচ্ছে ওরা আলাদা, এখানেই ইরান আলাদা। এই কারণে ইরানের পতন ঘটানো যাচ্ছে না। আমেরিকা এত চেষ্টা করে পতন ঘটাতে পারতেছে না, না হলে অনেক আগেই যে কোনো জাতি পতন হয়ে যেত। কিন্তু তারপরেও মনে হয় যে সরাসরি হামলা আমেরিকা জেনে বুঝে ইরানে করবে না। কারণ ইরান এমন একটা দেশ যেখানে আপনাকে যুদ্ধ করতে হবে, জিততে হলে যুদ্ধ করতে হবে আপনার দশকের পর দশক। একদিনের যুদ্ধ হবে না, 1 মাসের যুদ্ধ হবে না, 1 বছরের যুদ্ধ হবে না। ইরানের এক যুদ্ধের কথা চিন্তা করে দেখেন। এটা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি আর সেটা টানতে চাই না। ইরানের এক যুদ্ধ যখন বাজে তখন ইরান সবে মাত্র ইসলামী বিপ্লব হয়েছে, ইরানের কাছে কিচ্ছু নেই। আর ইরাকের পক্ষ নিয়ে সারা বিশ্ব যুদ্ধ করেছে, এই সোভিয়েত ইউনিয়ন, এই ফ্রান্স, আমেরিকা, সবাই। সোভিয়েত ইউনিয়নের পাইলট, ফ্রান্সের পাইলট, তারা ইরানি সোলজারের ড্রেস পরে, ইরানি পাইলটরা যেহেতু স্কিল্ড না, ওই সময়কার মিরেজ বিমানগুলো নিয়ে এই সোভিয়েত ইউনিয়ন এবং ফ্রান্সের পাইলটরা ইরানের উপর বম্বিং করেছে। ইরান মাথা নত করে নাই, শেষ পর্যন্ত ইরাকি হারছে, ইরানি জিতছে। এইটা হচ্ছে অতীত ভাই। এই অতীত থেকে শিক্ষা নিলে কখনোই আমেরিকা, আমার মনে হয় না কোনো ইকুয়েশনে যে আমেরিকা আক্রমণ করবে ইরানে। দর্শক মন্ডলী, ভালো থাকবেন। যদি আমার এই কথাগুলো ভালো লাগে, বিশ্লেষণগুলো শেষ পর্যন্ত যদি শুনে থাকেন, লাইক করবেন, শেয়ার করবেন, অন্তত কন্টেন্টটা শেয়ার করে মানুষকে শোনার ব্যবস্থা করে দেবেন। দর্শক মন্ডলী, নতুন চ্যানেল, আপনি আমার পাশে দাঁড়ান। ভালো থাকবেন।